নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মম। আজকে রয়েছে গল্পটির ৩৭তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। গ্যারেজের মতো অমীমাংসিত জায়গার তথ্য কখনো তিনি দিবেন না। সেটার জন্য যা হওয়ার হয়ে যাক, চুলোয় যাক। সবসময় এই ধরনের পরিস্থিতিতে সাইদ যা করতে বলেছে তাই ডান হাতের মুঠোয় থাকা ছোট্ট বাটন ফোনটাতে করে দিলেন সুফিয়া। সামনে থাকা আফসানা তখন টেরও পাননি তার চেয়েও এক কাঠি চতুর ক্ষিপ্রতায় জায়গা মতো একটা কল পৌঁছে দিয়েছে সুফিয়া। আফসানা কপালের মসৃণ ভ্রু দুটো রুক্ষ কায়দায় কুচকে বেশ অপ্রসন্ন সুরে বলল, তুমি কি আমাকে চাবিটা দিচ্ছ না সুফিয়া? তোমাকে না বলেছি ওই গ্যারেজের চাবিটা আমার হাতে তুলে দিতে? দাও, আমার হাতে বেশি সময় নেই। এখনই বাবুর্চি ওখানে কিছু জ্বালানি হিসেবে পুরনো কাঠ জোগান দিতে আসবে। আমাকে দেরি করিও না, যাও। সুফিয়া বুঝতে পারছে না হঠাৎ এই গ্যারেজের তলব এখনই হলো কেন। কারণ গ্যারেজ এ বাড়িতে দুটো দুদিকের দু প্রান্তে বসানো। সাইদ নিজস্ব গ্যারেজটা যদিও গাড়ি রাখার সময় শুধু খোলে, কিন্তু এই মুহূর্তে সত্যিই ওনার নাগালের কাছে চাবিটা নেই। চাবিটা এখনো সাইদের ঘরে আলমারির ড্রয়ারে একেবারে ভিতরের কোণে রাখা। চুলার চাপাতা দেওয়ার পানিটা টকবক করে ফুটতে শুরু করলে সেখানে বাঁ হাত বাড়িয়ে চুলার আঁচটা কমাতে কমাতে জানালেন ভদ্রমহিলা, আপা, আমার কাছে সত্যি ওই গ্যারেজের চাবিটাবি নাই। আমনের পোলায় একবার আমার কাছে গ্যারেজ পরিষ্কার করলেন ডেকা চাবির ঝোপ্পাটা দিছিল, পরে হে আবার ঝোপ্পা সুদ্ধা লইয়া গেছে। এখন কথা তো হেডা না, এখন আমনের আজকা কোন কামে চাবির ঝোপ্পা লাগবো? আমনের গ্যারেজে কি সমস্যা হয়েছে? আফসানা মুখটা বেজার ভঙ্গিতে বিবর্ণ করে বলতে শুরু করেন, ওর গ্যারেজটা একটু দেখতে চাচ্ছি। আমার মনে হচ্ছে সাইদ গ্যারেজটা স্বাভাবিক কাজে ব্যবহার করছে না। আজ ৭টার দিকে ঘরের মধ্যে নতুন বউ রেখে ওখানে কি কাজ করতে চলে যেতে পারে? ব্যাপারটা অবাক কাণ্ড না? আজ ওর গাড়িটাও গ্যারেজের বাইরে রেখে গেছে। ঘটনাটা কি আসলে? এটা আমি আরো কবার দেখেছি, তখন কিছু বলিনি। আজ ব্যাপারটা সীমা ছাড়ালো মনে হচ্ছে। দাও দেখি, এক কাপ চা দাও, মেজাজটা ঠান্ডা না করলে চলছে না। গজগজ করতে থাকা আফসানা রান্নাঘরের একপাশে স্টিলের ছোট্ট একটা বসার টুলে বসে পড়লেন। এটা তিনি সুফিয়ার জন্যই রেখেছেন। যদি কখনো হাঁটুর পীড়াটা নেমন্তন্ন ছাড়াই হাজিরা দিতে চলে আসে, তখন যেন এই টুলে বসে হাঁটুর বেদনাটা নির্লজ্জের মতো পা গুটিয়ে পালাতে পারে। আর চোখে সুফিয়া বিচলিত আফসানার মুখটা দেখে চা বানানোর দিকে মনোযোগ ছুড়লেও এখন তিনি আশা করছেন ঝামেলাটা ডায়ে বায়ে কেটে যাক। এই রহস্য আজীবন যেন ধোঁয়াশার মধ্যেই থাকে, তাহলেই বোধহয় সকলের জন্য মঙ্গল। চায়ের কাপে চামচ নাড়াতে নাড়াতে সেটা আফসানার দিকে বাগিয়ে দিয়ে বেশ শান্ত চিত্তে বললেন সুফিয়া, গ্যারেজে মনে হয় গান টান বাজায় না শিখে আপা। সেই দিন যে আপনার বইনের ওইখানে কি সুন্দর কইরা গিটার বাজায় আর সকালে টাসকি খাওয়াইলো, এমন কিছুই হয়তো ওখানে বয়া বয়া বাবাই করে। ওর লুকাই না স্বভাব তো আপনি জানেন। ওর অনুমতি ছাড়া মনে হয় না ওর জিনিসে হাত দেওয়ান ঠিক হইব। যে যুক্তি তুমি আমাকে দিচ্ছ ওখানেও তো প্রশ্ন থেকে যাচ্ছে। গান যদি ওখানে বসে বসে গেয়েও থাকে, তাহলে এতদূর পর্যন্ত শব্দ আসবে না কেন? আমি আজ পর্যন্ত কেন একটা বাড়তি শব্দ শুনলাম না? সুফিয়া এ পর্যায়ে হাসি দিয়ে বলল, আমনে মনে ভুইলা গেছেন আফা। যদিও সেই সময় আপনি রংপুর ছিলেন কামেরু সিলায়। সাইদ বাবায় ওই গ্যারেজের ভিত্তে একদিন লোক ডাকায়া কি কি জানি করছিল। ওই কাহিনীর পর থেকে ওই বেডাগো কাছে শুনছিলাম বোমা ফাটাইলো শব্দ হইতো না এমন কিছু ভিত্তে করছে। আমনেও তো এই দিন ফোনে ফোনে ঘটনা শুননা কি একটা ইংলিশের নাম কইছিলেন, মনে করে দেখেন। আফসানা কপাল কোচকানো অবস্থায় চায়ে চুমুক দিয়ে শুধালেন, কি নাম বলেছিলাম? মনে তো পড়ছে না। সাউন্ড প্রুফ সিস্টেম নাকি? ভদ্রমহিলা প্রবল উত্তেজনায় সাড়া দিতে দিতে হ্যাঁ সূচকে বলতে লাগলেন, হ হ আপা, ওইটাই সাউন্ড প্রুফ। ওইটার কথাই তো আপনি হে সময় ফোনের ভিত্তে বুঝাইয়া কইছিলেন। আপনি মনে হয় কাজের যাবে ঘটনার কথা ভুইলা গেছেন। মনে করেন এরপর এটাও কইছিলেন যে বাবা ওইরকম কিছু করছে দেখা কোনো শব্দ নাকি বাইরে আইব না। আপনি কথা মতো এত তাড়াতাড়ি ভুইলা যান গাকে? হুট করে আফসানার মনে পড়ল তিনি আসলেই একদিন এ বিষয়ে সুফিয়ার সাথে ফোনে কথাবার্তা বলেছিলেন। তখন ঢাকা থেকে দূর সিলেট জেলায় একটা গুরুত্বপূর্ণ কাজের প্রেক্ষিতে প্রচন্ড ব্যস্ত স্কেজিউলের ভেতর বাসার খবর নেওয়া হচ্ছিল। কিন্তু নানা কাজের দরুন এটা সম্পূর্ণই মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় যে সাইদ ওই গ্যারেজে শব্দ নিরোধক পদ্ধতি ব্যবহার করেছে।
এটার পেছনে কেন টাকাগুলো নির্বুদ্ধিতার মতো খরচ করলো এটা নিয়েও প্রচন্ড ক্ষিপ্ত ছিলেন সে সময়। কিন্তু কিভাবে তিনি কথাবার্তা ভুলে যাচ্ছেন, এটা তো মহা বিপজ্জনক ব্যাপার। আচ্ছা, সাধারণ একটা বাসাবাড়িতে কেউ কি গ্যারেজের ভেতর সাউন্ড প্রুফ সিস্টেম লাগায়? এরকম কোনো বিস্ময়কর ঘটনা কি ঘটে? সবুজ ঘাসের ওপর ঝুরঝুরে শিশির মুক্তোর মতো জ্বলজ্বল করছে সদ্য স্নাতার কোমল দেহে জলবিন্দুগুলি। ঠান্ডা পানির পরশে শরীরের প্রতিটি রোমকূপ শিহরিত হয়ে বড্ড শীতল হয়ে যাচ্ছে। একটুখানি তাপীয় সংস্পর্শের জন্য গরমের কাপড় জানান দিচ্ছে তারা। থরথর করে কাঁপছে শাড়ি মুড়োনো শরীর। শীতল হয়ে আছে দুটি শ্বেত উজ্জ্বল হাত পা। ভেজা চুলের পানিতে পিঠের শুভ্র ব্লাউজটুকু ভিজে হালকা গোলাপি বর্ণের জামদানি শাড়িটাও অবাধ্যের মতো ভিজতে শুরু করেছে। দেয়াল ধরে ধরে বহু কষ্টে ওয়াশরুমের ছড়ছড় পানির ট্যাপটা বন্ধ করলে আলমারির দরজায় হাজির হয় ফিহা। একটু আগে এই গোলাপি জামদানিটা খুব সুন্দর করে পরিয়ে দিয়ে গেছে সুফিয়া খালা। এখনো অন্যের সাহায্য ছাড়া কাজ করতে সে সমর্থ নয়। কতদিন যে এ যন্ত্রণার উদ্বেগ সহ্য করতে হবে জানা নেই। শরীরের একটা অঙ্গ আঘাত পেলে যেন পুরো মানবদেহই অচল হয়ে আসে। আলমারির দ্বার দুটো খুলে অসহ্য রকম বিরক্তি নিয়ে দেখল বাঁদিকের তাকে থরে থরে সাজানো সবগুলো শাড়িটি কেমন মনমরা, গম্ভীর আর অত্যন্ত গাঢ় বর্ণের। নেভি ব্লু, বাদামি, কালো শেডের কাছাকাছি মেরুন, মেটে সবুজ ও অন্ধকার রং কালো। তাও সেখানে কালো রঙের শাড়িটি আঙুল দিয়ে গুনে গুনে দেখলো 5টা আছে। এই মানুষটার কতটুকু অদ্ভুত অদ্ভুত আচরণ দেখাবে? আর কত? ঠিক নিচের তাকটা খালি করে সেখানে পরিপাটি করে গুছিয়ে দিয়েছে কিছু ঘরোয়া শাড়ি এবং লাগেজের অন্যান্য কাপড়। সুফিয়া খালার কাছে জানতে পেরেছে এই কাজগুলো স্বয়ং গম্ভীর মানব নিজের পেশিবহুল দুটি হাতে করে দিয়ে গেছেন। তার ব্যক্তিগত জিনিসে এখনো অবধি সেই 14 বছর থেকে অন্য কারো হাত লাগিয়ে দেওয়ার প্রবণতা সৃষ্টি হয়নি। ফলে এইটুকু কাজও যে কখন কোন ফাঁক দিয়ে সম্পন্ন করে নিজের কালো গাড়ি নিয়ে অফিসে হাজির হয়ে গেছে তাও জানতো না ফিহা। ব্যাপারটা দেখে মুচকি হেসে কেন জানি ড্রয়ারের দিকে কৌতূহলবশত চোখ পড়ল। আধ খোলা হয়ে আছে। চিকন ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আধো আধো অন্ধকার। ড্রয়ারটা কি খুব তাড়াহুড়োতে লাগানো হয়েছে? ডান হাত দিয়ে এক টান মেরে দরজাটা খুলতেই চরম আশ্চর্যে কপালের সবগুলো খাঁজ দৃঢ় হয়ে গেল। ড্রয়ারে একটা ডায়েরি। শোভা পাচ্ছে সেদিনের চিলেকোঠায় দেখা গাঢ় বাদামি চামড়ার শক্ত মলাটের ডায়েরিটা। টেবিলের পাশে এইটাই শেষবারের মতো তার ঘুমন্ত মাথার কাছে দেখেছিল। কিন্তু ডায়েরিটা এমন উল্টো করে রাখা কেন? সম্মুখ দিকটা উল্টো করে কেন কেউ রাখতে যাবে? তাহলে কি সামনের দিকটায় ভয়াবহ কিছু লুকানো আছে? ফিহা জানে যে কারো ব্যক্তিগত সম্পদ ধরার ব্যাপারে নিষিদ্ধ আকর্ষণ রাখাই ঘোরতর নিষিদ্ধ, কিন্তু মন মানছে না, একদমই মানছে না। উগ্র আগ্রাসী রূপে জানান দিচ্ছে এই ডায়েরিটায় কিছু অপ্রত্যাশিত ব্যাপার লুকোনো আছে। হয়তো এমন কিছু লুকোনো যা এবাড়ির প্রতিটি মানুষ খুব সন্তর্পণে ওর কাছ থেকে আড়াল করে নিচ্ছে। ঢোক গিলে অবোধ চেতনার কাছে হার মেনে ডান হাতটা ডায়েরির উপর রাখছিল ফিহা। হঠাৎ ওর পুরো হাতটা ঢেকে দিয়ে পেছন থেকে আস্তে আস্তে গ্রাস করলো শক্ত উষ্ণ পুরুষালী হাতের মুষ্টি। হৃৎস্পন্দন ছলকে উঠল। পিঠের মেরুদণ্ড বেয়ে ছুটে গেল ভয়ের শীতল হিমস্পর্শ। মুষ্টি সংকুচিত করতেই ওর চিকন আঙুলের ফাঁকে ফাঁকে নিঃশব্দে শক্ত আঙুল ঢুকিয়ে দিল সে। দৃষ্টিজোড়া প্রবল আতঙ্কে বড় বড় হয়ে গেল। খুবই ধীরভাবে ঢোক গিলল ফিহা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পেছন থেকে কঠোর উদ্দীপ্ত স্বরে জিজ্ঞেস করে উঠল জুনায়েদ সাইদ, আলমারির সামনে দাঁড়িয়ে কি করছেন আপনি? এখানে তো আপনার থাকার কথা না। আত্মাশুদ্ধ কাঁপিয়ে দেওয়ার সুযোগটুকুও পেল না ফিহা। প্রস্তর খণ্ডের মতো জমে গেল পাংশুটে মুখ। এমন আশ্চর্যজনক আগমনে ওর গলাটা গ্রীষ্মের খরা বনে গেছে। দীঘল কালো চোখ দুটিতে অতলাস্ত বিস্ময়ের ছোবল। কখন আসলো এ ঘরে? পায়ের শব্দটুকু আজও কেন দোকানে শুনতে পেল না? ওর মানসপটে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখা হিংস্র আগ্রাসী বাঘের নিঃশব্দ পদচারণ এবং সেই নিঃশব্দতার মাঝে হরিণের উপর ঝাঁপিয়ে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া আশঙ্কিত নিঃশ্বাসগুলো বুক ফুলিয়ে নিতেই ফিহাদ চরমভাবে গলা শীতল রেখে বলল, কখন এসেছেন আপনি? পায়ের শব্দ পেলাম না কেন?
উত্তরে ডান কানের কাছে নিঃশ্বাস হলকা যেন প্রবলভাবে ছুঁয়ে যায়। বাঁ হাতে গিয়ে ফিহার দীঘল সুন্দর চোখ দুটো হাতের আড়ালে ঢেকে নেয়। ডায়েরির উপর থেকে ওইভাবেই ওর হাতটা করতলে আবদ্ধ করে নিঃশব্দে সেটা সরিয়ে আনতে আনতে বলল সাইদ, আপনাকে রেস্ট করতে বলেছিলাম। যা কিছুর প্রয়োজন কাউকে ডেকে দিলেই হতো। এখানে আলমারির সামনে দাঁড়িয়ে আপনার হাজবেন্ডের ডায়েরিতে তল্লাশি চালাতে হচ্ছে কেন? কোথাও অবিশ্বাস জন্মেছে? ওইটুকু জায়গার ভেতর পেছন থেকে জড়িয়ে ধরা সাইদের শারীরিক অস্তিত্বে কোমল হরিণ শাবকের মতো আটকা পড়ে থাকে ফিহা। নড়চড় করার ক্ষমতাটুকু শূন্য। চোখের উপর বাহাত দিয়ে দৃষ্টিযুগল ঢেকে দিয়েছে সে যখন ভালোভাবে ওকে ধরে তখন এমনভাবেই ধরে যে 1 ইঞ্চিও এদিক ওদিক আঙুল নাড়ানো সম্ভব হয় না। ওরকম এক জঙ্গলি থাবায় আটকে পড়েছে ফিহা। স্তিমিত স্বরে আস্তে আস্তে বলে ওঠে, আগে ছাড়ুন, চোখ থেকে হাত সরান, তারপর বলছি কেন দাঁড়িয়ে আছি এখানে। এভাবে ধরে থাকলে কিছুই আমি বলবো না। কথা শুনে কোনো হেলদোল ঘটল না দুর্বিনীত সাইদের মাঝে। সে বরং ক্লান্ত মুখটা ওর ভেজা ভেজা ডান কাঁধের মাঝে লুকিয়ে ভীষণ প্রসন্ন সুরে বলে ওঠে, আপনার সাথে মিশে থাকতে আমার ভালো লাগছে না বিলা। আজ প্রথমবার মনে হলো রুমে যত দ্রুত সম্ভব আমাকে ফিরতে হবে। কেউ আমার জন্য বুক ভরা অপেক্ষা নিয়ে বসে আছে। হয়তো আপনার গায়ের এই পবিত্র খুশবুটাই প্রচন্ড মিস করছিলাম। ঠিক কতটুকু ওটা বলতে পারবো না। জড় বুদ্ধির মতো স্থির হয়ে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে রইল ফিহা। মানুষটার ওইটুকু আকুল ভরা কণ্ঠের তীব্র অনুরাগী কথাগুলো নুজ্জ করে দিল ওর বিদ্রোহী মন। নরম ডান হাতটা শূন্যে তুলে আস্তে আস্তে নিজের জেল মাখানো চুলের মাঝে বুঝে দিয়েছে সাইদ। যেন নীরবেই সে বোঝালো তার চুলগুলোতে আবারও একটু আদর করে দিতে, ঠিক কাল রাতের মতো, যেমনটা আঙুলের ফাঁকে মুঠো করে ধরেছিল। ফিহা এরকম ছোট্ট ছোট্ট আবদারে ফিচেল হেসে সরু আঙুলে সত্যিই ছুঁয়ে দেয় দুষ্টু সুন্দর চুলগুলো। বড্ড আদর করে। ফিহা তখনও জানে না সাইদ এই ফাঁকে কি কি কীর্তিকাণ্ড করে যাচ্ছে চুপচাপ। প্রথমে খোলা ড্রয়ারটা চোরের মতো নিঃশব্দে বন্ধ করে দিল। পকেট থেকে ভীষণ বিপজ্জনক একটা জিনিস বের করে সেটাও ত্রস্তগুটিতে ঢুকিয়ে দেয় ভাঁজ করা শার্টগুলোর ভেতরে। চোখ দুটো তাড়াতাড়ি উপর থেকে নিচে শেষবারের মতো অ্যানালাইসিস করে দেখে সব ঠিক আছে কিনা। ইয়েস, সব পারফেক্ট, কিচ্ছু নেই। এরপরে পূর্ণ মনোযোগ আবারও ঘুরে যায় তার বন্দিনী প্রাণটির মাঝে। দুষ্টুমি করে বন্দিনীর সরু কাঁধের শুভ্র ব্লাউজটুকু 2 আঙুলে খানিকটা সরিয়ে সেখানে নত করল মুখ, খয়েরি যুগল বসানো শুভ্র নরম চামড়ার উপর। চোখ ঢেকে রাখা বা হাতটা আস্তে আস্তে মুখ ছুঁয়ে নামালে প্রথমে কিছুই বুঝতে পারছিল না ফিহা। হঠাৎ কয়েক সেকেন্ড পর ব্যথাতুর শব্দে চিৎকার দিয়ে উঠলে তৎক্ষণাৎ হাতটা চেপে ধরল ওর গোলাপি ওষ্ঠযুগল। দুপুরে সবাই খাবার খেয়ে একটু বিশ্রামের আশায় যার যার জায়গায় গা ছেড়ে দিয়েছে। 5 বন্ধু আগে একত্র হলে দোতলার মধ্য রুমে সাইদের বিছানায় গড়াগড়ি খেত। কিন্তু দিন এখন বদলে গেছে। আদিবের মতো সাইদও এখন বিবাহিত পুরুষ, ঘরে বউ আছে, যাওয়া যাবে না। সকলের চক্ষু আড়াল থেকে দূর বাড়ির ছাদে উঠে সেখানে নিজেদের মতো আড্ডা বসায় 5 জন। ছাদের দরজাটা সুন্দর মতো ভেতর থেকে লাগিয়ে বিশাল মাদুর বিছানো জায়গায় চলে এলো সাইদ। চিলে কোঠা থেকে 2টো কোলবালিশ এনে তাতে মাথা এলিয়ে শুয়ে পড়েছে ফাহাদ আর সাব্বির। ঘুম ঘুম চোখ। ছোট দিনের সূর্যটা বিকালের আঁচে ভরন্ত। তাদের পাশে বসে আছে আদিব ও লাবিব, দুজনের হাতে 2টো কমলার জুস। লাবিবের পাশে ফাঁকা স্থানটা ভরাট করে বসে পড়ল সাইদ। 5 পাণ্ডবের 16 কলা পূর্ণ। বাতাসের গতিতে সকলের হাস্যোজ্জ্বল মুখ ঘন অন্ধকার ঘেরা রহস্যের মতো দুর্বোধ্য হয়ে উঠেছে। আর্মি প্যাটার্নের ফুল পরা আদিবের প্যান্টের ডান পকেটে হাত ঢুকিয়ে সেখান থেকে বের করলো এক টুকরো বিশেষ কাগজ। 4 জনের দিকে কাগজটা টান টান করে বাড়িয়ে বলল, উত্তেজিত হবি না কেউ, ঠান্ডাভাবে পড়ার জন্য দিলাম, শান্তভাবে চিন্তা করবি। আমার মনে হয় সাইদের এখন সর্বোচ্চ সময়টা নাবিলার জন্যই দেওয়া উচিত। ওই মাসুম মেয়েটা নিজেও জানে না কোন ভয়ঙ্কর জায়গায় টার্গেট হয়ে আছে। সম্ভবত ওর জীবনে জেলা পর্যায়ে খেলাধুলা করার ব্যাপারটা একটা কঠিন অভিশাপ ছাড়া কিছুই না। আমি এখনো চাচ্ছি আমার ইনফর্মার লোকটা ভুল হোক, কিন্তু এটা জানার পর থেকে এখনো স্থির হতে পারিনি। যদি এই তথ্য হয় তাহলে নাবিলা সুরাহা আজন্মের খুঁজে যাবে।
অভিশপ্ত 11 কত মেয়ের অস্তিত্ব হাওয়া করে দিয়েছে এটা আমি মনে করাতে চাচ্ছি না এখন। আদিবের উদ্বিগ্ন স্বর সবাইকে অতল চিন্তার সাগরে ধাক্কা দিয়ে ফেলে। সকলের মুখ থমথমে পাথর, তার চেয়ে বেশি থমথমে দেখাচ্ছে সাইদের রুক্ষ মুখ ও শীতল চোখ। সে কিছু ভাবতে চাইল না এই মুহূর্তে। এক পলক শুধু কাগজের টুকরোতে নজর বুলিয়ে চুপচাপ চোখটা দূর রেলিংয়ে ফেলে রাখে। লাবিব কাগজের উপর থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি আদিবকে প্রশ্নের মুখে ফেলল। 11-এর নজর পড়েছে মানে? আদিব, আদিব তুই কি বুঝতে পারছিস এই মুহূর্তে কোন খতরনাক শব্দটা তুই উচ্চারণ করেছিস? আদিব নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, অবুঝের মতো কথা বলিস না তুই। তোর ডিজিএফআই বিভাগ এটাকে রেড সিগন্যাল হাই সিক্রেসি বলে সিল মেরে রেখেছে। এটা খুব ভালো মতো তুইও জানিস লাবিব। আমি এখানে মোদ্দা কথায় আলাপ করতে এসেছি। আমার মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে হাই অ্যালার্ট টপ সিক্রেট ঘটনা, যা আজও পর্যন্ত কোনো মিডিয়া বা নিউজ পেপারে সরাসরি লেখার সুযোগ পায়নি, সেই ঘটনাটার সাথে আমাদের বন্ধুর বউ দুর্ভাগ্যক্রমে জড়িয়ে পড়াটা ওর জীবনের সবচাইতে বড় দুর্ভাগ্যই বলবো। নাবিলা এখনো জানে না ওকে চিরুনি অভিযান চালিয়ে খোঁজ করা হচ্ছে। খুঁজে পেলে কি অবস্থা করে ছাড়বে ওটা আমি কল্পনাও করতে পারছি না। ওর কাছে এমন একটা জিনিস আছে যেটার জন্য বেচারি নিজেও দায়ী। আর এ পর্যায়ে এসে জুসের গ্লাসটা ঠোঁটে থাকালো আদিব। চরম গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলতে গেলে তার গলার শুষ্কতা 3 গুণ বেড়ে যায়, ঘন ঘন পানির তেষ্টা পায়। অন্যদিকে 3 জনের মুখ প্রবল উত্তেজনায় উন্মুখ অস্থিরতায় আটকে আছে, যেন এখনই সব কথা শোনার জন্য ঝাঁপিয়ে পড়বে আদিবের উপর। আদিব ধীর স্থিরভাবে বসে জুসের গ্লাসটা মাদুরের উপর রেখে গলা পরিষ্কার করে বলল, দ্বিতীয় আরেকটা কথা, আফিফ ছেলেটাকে ধরে ফেলেছি। 2টো বাংলা ডলা দিতেই তোতা পাখির মতো বলতে শুরু করেছে। সাইদ সেদিন বলেছিল দীপের বিয়ের দিন বাসের ভেতরে একটা হামলা হয়েছিল, আর কাজটা ওই হালা আফিফেরই। কাহিনীটা তোদেরও একটু খুলে বলি শোন। আদিব তার কথাগুলো বলতে শুরু করলে সাইদ তখন তার মোবাইল ফোনে কিছু একটা করতে মশগুল। দোকানে শুনছে কিভাবে আফিফের নাক বরাবর ভুটানের মানচিত্র বনিয়ে দিয়েছে। তার চপল বউ যে ভয়ের মুখে হিল জুতা দিয়ে এত সুন্দর সুন্দর শৈল্পিক কর্ম করতে জানে, এটা শুনে অন্যরকম ভালো লাগায় ছেয়ে যাচ্ছিল মন, হাসিও পাচ্ছিল। একটুও খারাপ লাগছিল না শুনতে। অমন নাজুক পরিস্থিতিতে কিরকম দুঃসাহসী কাজটা করেছে। ইচ্ছে করছিল কোমল মুখটায় অসংখ্য চুমু খেয়ে তার গর্বিত উচ্ছ্বাসটুকু বুঝিয়ে দিতে। সেদিন ফিমাকে দেখা করার জন্য আলটিমেটাম দিয়েছিল আফিফ। দ্বীপের বাড়ি থেকে আড়ি পেতে অনুসরণ করতে করতে হাজির হয় সেদিন রাত বাসের মধ্যে। ভোরবশত ফিহা সেখানে মাইগ্রেনের যন্ত্রণায় একটু আরাম খুঁজতে এলে তখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে ছিল আফিফ। ফিরে এসে যখন দেখে ফিমার পরিবর্তে ওর ছোট বোন ফিহার উপস্থিতি এবং পুরনো এক অপমানের জিঘাংসা থেকে প্রতিশোধ নেবার এমন বর্ণিল সুযোগ, তখন চোখের সামনে শুনশান জায়গায় নারী দেহের লোভটা যেন আটকাতে পারেনি। লাইটটা নিভিয়ে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে ওই মুহূর্তে, কিন্তু বিদ্যুৎ বেগে সপাত সপাত ভারী হিলের আঘাতে তার নাকের কাছটা দুভাগ হয়ে ফেটে যায়। 5টার মতো বিশ্রী সেলাই পড়েছে মুখে। আপাতত এইটুকুই আদিবের মুখ থেকে সকলের উদ্দেশ্যে বেরিয়ে আসে। রুমের দরজা ঠেলে ধীর পায়ে ঢুকতে ঢুকতে শান্ত চোখ দুটো বিছানার দিকে পড়ল। পরিপাটি সুন্দর বেশে রেডি হয়ে আছে ফিহা। সমান ঝরঝরে মিষ্টি সুরভি চুলগুলো বাপাশে একটা বেনি করে ঝুলিয়ে রেখেছে। মুখের উপর ছেয়ে থাকা ছোট ছোট চুল কখনো ঠোঁটের কাছে, কখনো আবার লুকোচুরি খেলছে কৃষ্ণপল্লব নয়ন জোড়ার উপর। চামড়ার ব্যাগে চেইন খুলে রাখা অংশ হাত ঢুকিয়ে কপাল কোচকানো ভ্রু দুটো হঠাৎ দরজার অভিমুখে পুরুষালী ছায়া দেখে আস্তে আস্তে মসৃণ হয়ে যায়। সুদীর্ঘ মানুষটির পরনে ধূসর টি শার্ট, ঘরোয়া সাধারণ কুচকুচে কালো ট্রাউজার। তার মুখের ছায়াপাত আজ একটু অগোছালো। বোধহয় দুপুরে ফিহার মুখ ফলানো কপট ক্ষুব্ধ মুখায়ব দেখে এখন যে একটু একটু অপরাধ বোধ কাজ করছে। সে যে ওর ডান কাঁধের ওখানে লাল সিলমোহর বসিয়ে দিয়েছে, এটার জন্য মাথা নত করে থাকা উচিত। কিন্তু কেন যেন ওর মনে হলো কিছু একটা নিয়ে তার মনটা ঘোর বর্ষার মতো খারাপ। ভোরে দেখা ফুরফুরে প্রাণোজ্জ্বল ভাব এখন আর চোখ দুটোতে নেই। সে দরজা চাপিয়ে ধীরপদের সামনে এসে ওর দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে, মা আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। এক্সরে রিপোর্টগুলো গাড়ির ড্যাশবোর্ডে রেখে দিয়েছি। প্রয়োজন পড়লে গাড়ি ঘুরিয়ে আপনার বাবার ওখান থেকেও এক রাত থেকে আসতে পারেন।
উঠুন। অন্য সময় হলে এই হাতটা ধরতে একটুও সময় নিত না ফিহা, কিন্তু এখন তার কথাগুলো শুনে বুকটা প্রচন্ড মোচড় দিয়ে উঠেছে। সে কি নিজ দায়িত্বে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো না? কেন যাচ্ছে না? এখানে মা যুক্ত হলো কোত্থেকে? হঠাৎ ফিহা দেখলো তার ডান হাতের ফোনটা ক্রমাগত কেমন অদ্ভুত ভঙ্গিতে অন অফ হচ্ছে, যেন উন্মত্তের মতো প্রচন্ড অস্থির হয়ে উঠেছে ওই মুঠোফোন। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।